বেশ কিছু সময় বাদে ইঝান পদ্মকে ছেড়ে দিল। ইঝান বরাবরের মতোই স্বাভাবিক আছে, কিন্তু পদ্ম সে তো পারছে না। নিজেকে শত শত গালি দিয়ে ফেলল। আর কখনো কারোর সাথে মজা করলেও ইঝানের সাথে ভুলেও মজা করবে না। লোকটা খুব বেশি ভয়ঙ্কর। প্রতিবার কিছু না কিছু করে তাকে লজ্জা দিবে। এই লজ্জার জন্যই বোধহয় সে একদিন শেষ হয়ে যাবে। ইঝান দুষ্টুমি করে বলল, আর মজা করবে আমার সাথে? পদ্ম থতমত খেয়ে গেল, মাথা নাড়িয়ে বলল, কখনো করব না, আমার শিক্ষা হয়ে গিয়েছে। ইঝান পদ্মের গাল স্পর্শ করল, বৃদ্ধ আঙুল দিয়ে পদ্মের গালে ছুঁয়ে বলল, এখন তো মজা করেছো তাই শাস্তি দিয়েছি, কিছুদিন পর মজা না করলেও এমন শাস্তি ফিরি পাবে। পদ্ম চোখগুলো ছোট ছোট করে বলল, হুম, আমার চাই না। ইঝান মুচকি হাসলো, তুমি অনিচ্ছুক হলেও দিব। পদ্ম সরে আসলো ইঝানের থেকে, অনেকটাই দূরে চলে এসেছে, একদম দরজার কাছে। মুচকি হাসেন কেন? আপনার সে সুন্দর দাঁতটা দেখিয়ে হাসবেন। সে হাসিটা আমার ভীষণ পছন্দের ডাক্তার সাহেব। কথাটি বলেই পদ্ম ভঁ করে দৌড় দিয়ে চলে গিয়েছে। ইঝান হাসছে, এখন সেই সুন্দর দাঁতটা দেখা যাচ্ছে। তবে হাসিটা না দেখেই পদ্ম চলে গিয়েছে। কি প্রাণবন্ত মেয়ে, আর কি চমৎকার কথাবার্তা। কাছে এসে কথাগুলো বলতে পারে না, দূরে গিয়ে বলে। ইস, এক কিশোরী মেয়ের প্রেমের বাক্য কি শুদ্ধ। সন্ধ্যায় ইঝান সোফায় বসে খবর দেখছে। একা একা ভালো লাগছিল না দেখে ইঝান মুনিরা শেখের রুমে গিয়েছে। পদ্ম তার ওড়না নিয়ে নাড়াচাড়া করছে, তার শাশুড়িকে একটা কথা বলবে, কিন্তু কেন জানি তার সংকোচ বোধ হচ্ছে। মা, আমার পিরিয়ড হয়েছে। বেশ কিছুক্ষণ পর পদ্ম কথাটি বলতে সফল হলো। মনিরা শেখ হেসে বলল, কথাটি বলতে এতক্ষণ লেগেছে তোমার? পদ্ম মিনমিন করে বলল, মা, আমার লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে। আমি সরাসরি কারো কাছে বলতে পারি না কথাগুলো। মনিরা শেখ পদ্মকে সব কিছু দিল। আমাকে এগুলো বলতে কখনো লজ্জা পাবে না, আমি তো তোমার আরেক মা। পদ্ম হেসে দিল। ভাগ্য করে মনিরা শেখের মতো একজন শাশুড়ি পেয়েছে, তিনি খুবই ভালো। পদ্ম হাজার কথা বললেও তিনি বিরক্ত হন না। এই জন্য পদ্ম মনিরা শেখকে বেশ পছন্দ করে। ইঝান আর রুমে ঢুকলো না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম আর তার মায়ের কথা শুনছিল। এখন যদি রুমে ঢুকে সবচেয়ে লজ্জা পাবে পদ্ম। তাই সে চলে গেল তার রুমে। পদ্ম আজ রুমেই যাচ্ছে না। এই সময়টাতে তার একা থাকতে ভালো লাগে। পদ্মের মনে হয় কিছু কিছু সময় একা থাকা ভালো। জানে রুমে গেলে ইঝান কিছু না কিছু করবে। এমনিতেই আছে এক জ্বালায়, তার ওপর মন একেবারে বিষিয়ে গিয়েছে। একা একা সন্ধ্যাবেলায় ছাদে কাটাচ্ছে। চারদিকে মৃদু বাতাস বইছে, পদ্মের চুলগুলো উঠছে। পাশের বাসাগুলো থেকে ছাদে আলো আসছে। এই নিয়ে মাত্র 2বার ছাদে উঠেছে পদ্ম। প্রথমবার ইজনিয়ার সাথে উঠেছিল, আর এখন একা উঠেছে। শরীরটা ঠিক থাকলে আরও ভালো করে এই স্নিগ্ধ সন্ধ্যাবেলা উপভোগ করতে পারত, কিন্তু এখন তো তার মনে শান্তি নেই। প্রতিবার এই সময়টাতে পদ্মের মনটা অটোমেটিকলি খারাপ হয়ে থাকে। আজও একই অবস্থা, একটুও ভালো লাগছে না তার। একদম খিচে বসে রইল পদ্ম। ইঝান বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে। পদ্ম যে রুমে আসেনি আজ সেটা ইঝান খেয়াল করেছে। জোর করতে চাচ্ছে না পদ্মকে, নিজের ইচ্ছে হলে ঠিকই আসবে, হয়তো এখন লজ্জায় আসতে চাইছে না। রুবিনা খাতুন ইঝানকে কল করেছে। ইঝান ভুরু কুঁচকে তাকিয়ে আছে। বেশ কিছু সময়ের পর রিসিভ করলো। ইঝান সুন্দর করে প্রথমে সালাম দিল, আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? জি বাবা, ভালো আছি। তোমরা দুজন কেমন আছো বাবা? ইঝান শান্ত কণ্ঠে বলল, এই তো ভালোই আছি বাবা, একটা জরুরি দরকারে কল দিয়েছিলাম। জি মা, বলুন। বাবা, পদ্মের বার্ষিক পরীক্ষা শুরু হবে 4 দিন পর, ও কি পরীক্ষা দিবে? ইঝান পদ্মের পড়াশোনার ব্যাপারে একদম ভুলে গিয়েছে এই গেট টুগেদারের জন্য। নিজে নিজে আফসোস করতে লাগলো, কত বড় ভুল হয়ে গেল তার। জি মা, অবশ্যই দিবে। রুবিনা খাতুন বলল, তাহলে বাবা ওকে কবে গ্রামে নিয়ে আসবে? ইঝান সাথে সাথে বলল, কালই নিয়ে আসবো। আচ্ছা বাবা, তুমি কি কাল আসবে ওর সাথে? জি আসবো। তারপর আরও কিছু কথা বলে রুবিনা খাতুন কলটা রাখলো। ইঝান রুম থেকে বের হয়ে পদ্মকে খুঁজছে, কিন্তু কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না। এক সময় ইঝানের মাথাটা ভীষণ গরম হয়ে গেল। এক জায়গায় স্থির হয়েও বসে থাকতে পারে না। ইঝানের এবার টেনশন ধরলো, পদ্ম আসলে কোথায়? মুনিরা শেখের কাছে জিজ্ঞেস করলো পদ্ম কোথায়, কিন্তু তিনিও জানেন না। রুমে আসার সময় ইঝান দেখলো ছাদের দরজা খোলা। মন বলছে পদ্ম ওখানে নেই, তাও গেল ছাদে। ঠিকই মহারানী ছাদে বসে আছেন।
আগে ছাদে এসে খুঁজলে এত বেশি হয়রানি হতে হতো না। কি সুন্দর বসে বসে পা দোলাচ্ছে, আর এতক্ষণ সে অযথা কষ্ট করেছে। ইঝান দ্রুত পায়ে পদ্মের কাছে গেল। পদ্ম চোখ বন্ধ করে বসে আছে, ইঝানের উপস্থিতি টের পেল না। ইঝান পদ্মের হাত ধরে টান দিয়ে দাঁড় করালো। পদ্ম আচমকা এমন হওয়াতে ভয় পেয়েছে, আর ইঝানের এমন ব্যবহারে সে খুব বেশি অভিমান করেছে, আর পেটেও ব্যথা পেয়েছে। পদ্মের চোখে পানি চলে আসলো। তোমাকে কত খুঁজেছি আমি জানো? সন্ধ্যাবেলা এখানে বসে আছো কেন? কাউকে কিছু না বলেও একা একা চলে এসেছো। আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর ম্যাডাম এখানে বসে বসে সন্ধ্যা বিলাস করছে। পদ্ম কেঁদে দিয়েছে। ইঝান অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্ম, কাঁদছো কেন? পদ্ম কোনো উত্তর দিল না, মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ইঝানের খুব খারাপ লাগলো। একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল। মুখটা ছোট করে পদ্মকে টেনে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। পদ্মফুল, কাঁদছো কেন? সে কি জানে না কাঁদলে তার ডাক্তার সাহেবের খুব কষ্ট হয়? পদ্ম কান্নারত অবস্থায় বলল, আপনি আমাকে এভাবে টান দিয়েছেন কেন? আমি কি ব্যথা পাই না? প্রত্যেকবার আপনি এমন করেন। কথা বলবো না আমি, ছাড়ুন আমাকে। পদ্ম ইঝানের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইঝান আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। তাড়াহুড়োতে ভুলে গিয়েছে পদ্মের পিরিয়ড হয়েছে। সরি সরি, আমি ভুলে গিয়েছিলাম তোমার পিরিয়ড চলছে। আর কখনো এমনটা করব না। আমার টেনশন হচ্ছিল তো পদ্মফুল। পদ্ম অবাক হয়ে গিয়েছে, ইঝান কিভাবে কথাটা জানে। সাথে একরাশ লজ্জা এসে হানা দিল তার কাছে। আপনি কিভাবে জানেন? ইঝান একদম স্বাভাবিক হয়ে বলল, তখন যে তুমি মায়ের কাছে বলেছ আমি শুনেছি। কিন্তু পদ্ম, খবরদার লজ্জা পাবে না। এটা লজ্জার বিষয় না। আমরা ডাক্তাররা অনেক কিছুই জানি। তোমার কাছে হয়তো কথাটা লজ্জার বিষয় হতে পারে, কিন্তু আমাদের কাছে এগুলো একদম স্বাভাবিক। যেহেতু তোমার ডাক্তার সাহেব একজন মেডিসিন বিশেষজ্ঞ, সো তার এগুলো অনেক মেয়ে মানুষের থেকে শোনা লাগে। আমাদের ডক্টরদের জন্য এগুলো নর্মাল। আর এটার মানে হচ্ছে তুমি একদম সুস্থ আছো। বোকা মেয়ে, আর ভাবতে হবে না এটা নিয়ে। পদ্ম একটু নর্মাল হলো। ইঝান তো ঠিকই বলেছে। পদ্ম আর লজ্জা পেল না, জড়িয়ে ধরা অবস্থায় মাথা তুলে ইঝানের দিকে তাকালো। কেন খুঁজছিলেন আমায়? পদ্মের চোখের কোণায় পানি আটকে ছিল। ইঝান তার দুটো হাত দিয়ে পদ্মের চোখের পানিগুলো মুছে দিল। তোমার মা কল দিয়েছিল, 4 দিন পর এক্সাম শুরু। কাল তোমাকে গ্রামে যেতে হবে। পদ্মের বুকটা ধক করে উঠল। কাল আবার ইঝান হসপিটালে যাবে, আর কালই তাকে গ্রামে ফিরতে হবে। মনটা মানতে রাজি হচ্ছে না। আর বিয়ের পর এই প্রথম ইঝানকে ছাড়া থাকবে। বাড়ি যেতে ইচ্ছে করছে না। এখন তো আরও কান্না পাচ্ছে। পদ্ম পর পর ঢোক গিলল, কান্না যেন না আসে সেজন্য। কালই কেন যাব? পরশু দিনও তো যেতে পারি। ইঝান পদ্মের দিকে তাকালো। পরশু দিন গেলে এক্সামের সময় আরও ঘনিয়ে আসবে, আর কাল গেলে মোটামুটি কিছু পড়তে পারবে। এখানে তো আর পড়াও হয় না, আবার তোমার বইগুলোও নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল গ্রামে যাবে তুমি। আসলে কাল তো আপনি হসপিটালে যাবেন, পরশু দিন গেলে হয় না? না ম্যাডাম, কালই যেতে হবে প্লিজ। ইঝান পদ্মকে থামিয়ে দিল। কোনো রকম এক্সকিউজ শুনতে চাচ্ছি না আমি। কাল মানে কাল। পদ্ম ইঝানকে খুব শক্ত করে ধরে কেঁদে দিল। ইঝান বুঝলো না কেন কাঁদছে। ইঝান নরম কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? বেশি ব্যথা পেয়েছিলে? তখন টান দিয়েছিলাম তো। পদ্ম মাথা নাড়ালো, তার মানে সে কাঁদছে অন্য কারণে। ইঝান আবারও বলল, তাহলে কেন কাঁদছো? তুমি কি এক্সামে ভয় পাও? পদ্ম কোনো উত্তর দিল না। যতবারই মনে পড়ে ইঝানকে ছেড়ে তাকে গ্রামে যেতে হবে, ততবারই চোখ ভরে পানি উপচে পড়ে। ভালো লাগে না তো তাকে ছাড়া। এ কথা কিভাবে বোঝাবে তার ডাক্তার সাহেবকে? আচ্ছা, পদ্ম তো হাসলে তিনি বুঝে যান। তাহলে এই কথা বুঝছে না কেন? নাকি বুঝেও না বোঝার মতো রয়েছে? ইঝান এখন বিরক্ত হলো। অকারণে কান্না করার কোনো মানেই হয় না। হয়েছে, অনেক কেঁদে ফেলেছ। যতবারই কাঁদো আমার জামা কাপড় একদম ভিজিয়ে ফেলো। কোনো কারণ ছাড়া আমাকে জড়িয়ে ধরে আমাকে বুকে এসে কান্না করা যাবে না। আপনিই তো প্রথমে আপনার কাছে টেনে নিয়েছেন, এখন এমনটা বলছেন কেন? আর একটু কাঁদি। ইঝান খেয়াল করেছে পদ্মর নাক টানছে, আর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। মেয়েটা যে কেঁদে একেবারে লাল হয়ে গেল, সেটা কি মনে আছে তার? টমেটোর মতো লাগছে একদম। না, আর একটুও কাঁদা যাবে না। কাঁদলে অন্য কোথাও কাঁদো, আমার কাছে এসব চলবে না। পদ্মের আরও ঢেলে কান্না আসলো। মানুষটা ভীষণ স্বার্থপর।
তার মনের কষ্টগুলো এখন অনুভব করতে পারছে না কেন? খুব তো তখন পটু পটু কথা বলতে পারে, আবার তার বুকে কান্নাও করা যাবে না। পদ্ম ইজানকে আবারও জড়িয়ে ধরল। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডাক্তার সাহেব। আমার মন বসবে না ওখানে। বিয়ের পর একদিনও থাকিনি, কাল থেকে থাকবো কিভাবে? আপনি নাকি আমার হাসি অন্ধকারে অনুভব করতে পারেন, আজ যে আমার কষ্ট হচ্ছে সেটা কেন পারছেন না অনুভব করতে? ভালো লাগবে না তো আপনাকে ছাড়া থাকতে। আপনি ছাড়া আপনার পদ্মফুল শূন্য একেবারে। আর আমি ১০০ বার আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে কাঁদব, কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত মানুষ। ইজান বিস্মিত হয়ে আছে। এইসব কথা কি পদ্ম বলছে? মেয়েটা যে অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে, এটা কি সে জানে? ইস, আগে এমনটা হবে জানলে এই ট্রিক্সটা আরও আগে কাজে লাগাতো। ইজান ঠোঁট কামড়ে হাসছে পদ্মের কাহিনী দেখে। সকাল 10টা, ইজান পদ্মকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় পদ্মের খুব কান্না পেয়েছিল, তাও নিজের মনটাকে শক্ত রেখে বাসা থেকে বের হয়েছিল। গাড়িতে উঠেই মনটা হু হু করে উঠল। 14 দিন যেন 1 বছরের মতো লাগবে তার কাছে। বিয়ের প্রথম প্রথম গ্রামে যেতে খুব ইচ্ছে করেছিল, এখন ঢাকা শহরে থাকতে মন চাচ্ছে। ইজান নিজেই ড্রাইভ করছে। পাশের সিটে পদ্ম মন খারাপ করে বাইরে তাকিয়ে আছে। যতবার মনে পড়ছে ইজানকে ছাড়া তার থাকতে হবে, ততবারই যেন মনটা ভেঙে যাচ্ছে তার। অসহ্য ব্যথা একদম। মাঝে মাঝে পদ্ম ইজানের দিকেও তাকাচ্ছে। লোকটা একদম শান্তভাবে গাড়ি চালাচ্ছে। পদ্ম নীরবতা ভেঙে ইজানকে বলল, আমি যে চলে যাচ্ছি আপনার কষ্ট হচ্ছে না? ইজানের দৃষ্টি সামনের দিকে, পদ্মের দিকে একবারও তাকালো না। না, কেন কষ্ট হবে? তুমি তো এক্সাম দিতে যাচ্ছ, শেষ হলেই আবার চলে আসবে। পদ্মের মনটা আবারও ভেঙে গেল। জানি তো কষ্ট হচ্ছে না, আপনার মনে তো আর আমি নেই যে আমার জন্য কোনো কষ্ট হবে। কষ্ট তো হবে অন্য মেয়ের জন্য। ইজান গাড়িটা থামালো, অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে। ইদানিং তার ব্যবহারগুলোর সাথে অপরিচিত সে। গ্রামে যাচ্ছে এই শোকে বোধহয় পাগল হয়ে গিয়েছে। ইজান পদ্মের দিকে অনেকটা ঝুঁকে এলো, যা দেখে পদ্ম ঘাবড়ে গিয়েছে। কি বললে তুমি? পদ্ম থতমত খেয়ে গেল। না না, কিছু বলিনি। আপনি গাড়ি চালানো বন্ধ করলেন কেন? ইজান হেসে দিল, তাও আবার সেই সুন্দর হাসিটা। উফ পদ্ম, তুই আজ শেষ হবি এই হাসি দেখে। ইজান আবার ঠিকঠাক মতো বসলো। পদ্ম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। হুটহাট এমন হওয়াতে ঘাবড়ে গেল অনেকটা। ইজান হেসে বলল, যাকে রেখে আসতে যাচ্ছি তার জন্যই তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি এটা দেখলে তো আর ম্যাডাম যেতে চাইবে না। পড়াশোনার বিষয়ে এত ভালোবাসা দেখাই না। পদ্ম মুখটা বাঁকালো। ভেবেছিল ইজান দেখেনি, কিন্তু ইজান ঠিকই দেখে নিয়েছে, আর জানেও পদ্ম কেন এমন করেছে। মুখ বাঁকিয়ে লাভ নেই। যদি এমন করো ইজান কিন্তু তোমাকে আর গ্রাম থেকে আনবে না। পদ্ম তেড়াভাবে উত্তর দিল, আমি নিজেই চলে আসব। যদি একা না আসতে পারি তাহলে মা আর পুষ্পকে নিয়ে সোজা আপনার বাসায় চলে যাব। ইজান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি গ্রাম থেকে এসে দেখবে তোমার সতীন অলরেডি তোমার বরের সাথে সংসার করছে। তুমি কি আসলে বুঝছো না আমি কেন তোমাকে ওখানে এত তাড়াতাড়ি রেখে আসছি? আমি তো আরেকটা বিয়ে করছি। তোমার দাওয়াত রইল, অবশ্যই তোমার বরের বিয়েতে আসবে। আমি আর তোমার সতীন খুবই খুশি হব। পদ্ম যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ইজানের কথাটা খুবই বাজে ছিল। এক বউ থাকতেও আবার বিয়ে করার কথা বলছে। পদ্ম কেঁদে ফেলল, আপনি খুব খারাপ। আমি আপনার সাথে থাকবো না। এতদিন তাহলে আপনি আমার সাথে অভিনয় করেছেন। আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে না, কারণ আমি গ্রামের মেয়ে। আপনার চোখে তো শহরে মেয়েদেরই ভালো লাগে। আমাকে কেন লাগবে? দরকার নেই আমাকে গ্রামে দিয়ে আসার। এখানেই নামিয়ে দিন, আমি একাই চলে যেতে পারবো। ইজান ভেবেছে পদ্ম রাগ করে কথা শোনাবে, কিন্তু তিনি তো একেবারে কেঁদেই দিল। ইজান পদ্মকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল। পদ্ম ফুল, আমার চোখে তুমি সব সময় সুন্দর। আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি, তবে এটা ঠিক বিয়েতে আমার মত ছিল না। আমার মা জোর করেছিল। এই যে তোমাকে আদর দিই, ভালোবাসি, এগুলো আমি মন থেকেই দিই। বিয়ের পরদিন থেকে আমি তোমাকে মেনে নিয়েছি। প্রথমে মানতে পারছিলাম না, এখন তুমি গ্রামে যাচ্ছ, আমি সহ্য করতে পারছি না।
ইঝান শেখের জীবনে প্রথম নারী তুমি, যার প্রতি সে এতটা দুর্বল, যাকে না দেখে ইঝান তার সকালটা শুরু করতে পারে না, যার কষ্ট হলে সে নিজেও কষ্ট পায়, যার প্রতি ইঝানের বুক ভরা ভালোবাসা রয়েছে। সে মেয়েটি তুমি পদ্মফুল। তুমি নিতান্তই ভাগ্যবতী মেয়ে। ইঝানের কথা শুনে পদ্ম কষ্টের মাঝেও হাসল। আপনিও অনেক ভাগ্য করে আমার মতো বউ পেয়েছেন, এই কথাও কিন্তু ভুলে যাবেন না। ইঝান হেসে দিল। হুম, একটুও ভুলবো না। পদ্ম ইঝানের বুকে একটা সুন্দর করে চুমু এঁকে দিল। তারপর গভীরভাবে ইঝানকে জড়িয়ে ধরল। ইঝানও এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে আর এক হাত দিয়ে ড্রাইভ করছে। দেখতে দেখতে পদ্ম আর ইঝান গ্রামে ঢুকলো। পদ্ম ঘুমিয়ে আছে। সে যে গ্রামে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই। ইঝান পদ্মের বাসার জন্য এক গাদা জিনিসপত্র কিনেছে, সাথে অনেক বাজারও করেছে। আসার সময় মনিরা শেখ বলে দিয়েছিল ও যেন বাজার করে নিয়ে যায়, কারণ নতুন বর বিয়ের পর প্রথমবার মেয়ের বাড়িতে গেলে বাজার করতে হয়। আর ইঝানও তাই করলো। তার মা যা যা বলে দিয়েছে সে সব কিছুই নিয়েছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পদ্ম এগুলো কিছুই দেখতে পারল না। সে তখন ঘুমেছিল। ইঝান পদটা ভুলে গিয়েছে, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও পদ্মকে জাগালো। ইঝান পদ্মকে ডেকে যাচ্ছে, কিন্তু পদ্ম ঘুম থেকে উঠছে না। এবার ইঝান পদ্মের মুখে পানি ছিটালো। সাথে সাথে পদ্ম হড়বড় করে চোখ খুলল। উঠেছো তুমি? আমি কতক্ষণ ধরে ডাকছিলাম তোমায়। পদ্ম চোখ পিটপিট করে ইঝানের দিকে তাকালো। কি হয়েছে? ইঝান ভুরু কুঁচকে তাকিয়ে আছে পদ্মের দিকে। তোমার গ্রামে ঢুকেছি, কিন্তু পথটা ভুলে গিয়েছি, চিনতে পারছি না ঠিক। পদ্মের মনে হলো সে ঘুমেই ভালো ছিল, এখন আবার মনটা খারাপ করে দিল লোকটা। পদ্ম ঢোক গিলল। আচ্ছা আপনি গাড়ি চালান, আমি বলছি। পদ্ম বলছে আর ইঝান সেই মোতাবেক গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে বলতে গিয়ে তার কান্না চলে আসছে। তবুও সে মনটা একদম ঠিক রেখে ইঝানকে বলল। পদ্মের বাড়ির সামনে এসে গাড়িটা থেমেছে। গ্রামের রাস্তাগুলো একেবারে সরু, রাস্তার চারপাশে গাছ আর ধান ক্ষেত। ইঝান গাড়ি চালানোর পাশাপাশি চারপাশও একটু দেখে নিয়েছিল। যখন প্রথমবারে এসেছিল তখন এসব কিছুই খেয়াল করেনি। পদ্ম গাড়ি থেকে নামলো আর পুষ্প সেটা দেখে দৌড়ে তার আপুকে গিয়ে জড়িয়ে ধরেছে। মা, আপু এসেছে। রুবিনা খাতুনও আসলো, তার মেয়েকে একেবারে বুকের সঙ্গে মিশিয়ে রাখলো। পদ্মের মাথায় কয়েকটা চুমু দিল রুবিনা খাতুন। পদ্ম একদম তার মাকে জড়িয়ে ধরে আছে, পাখির ছানার মতো। ইঝানের সাথে কিছুক্ষণ কথা বলল রুবিনা খাতুন, কিন্তু পুষ্প কোনো রকম কথা বলল না। ইঝান একবার ভুলবশত তাকিয়েছিল, কিন্তু মেয়ে তাকে দেখে মুখটা ভেঙচিয়ে দিল। ইঝান একেবারে হকচকিয়ে গেল। বুঝেছে এর রাগ এখনও কমেনি। ইঝান শান্ত কণ্ঠে রুবিনা খাতুনকে বলল, তাহলে মা আমি এখন আসি। রুবিনা খাতুন অবাক হয়ে গেল। আসি মানে কি, এখনই চলে যাবে নাকি? নতুন জামাই প্রথম বাড়িতে এসেছো মাত্রই এখনই যাওয়ার কথা বলছে। কি বলছো বাবা, এখন চলে যাবে মানে? ইঝান সৌজন্যবোধক হাসল। আসলে মা আজ কিন্তু আমার ডিউটি ছিল, তাও ছুটি নিয়েছি শুধুমাত্র পদ্মের জন্য। এখন আবার চলে যেতে হবে, কারণ কাল থেকে আমাকে ডিউটিতে ফিরতেই হবে। পদ্ম জানে সব। শেষের কথা বলার সময় ইঝান পদ্মের দিকে তাকালো। মেয়েটার চোখ যে পানিতে টলমল করছে তা বোঝাই যাচ্ছে। ইঝানের কথা কোনো মতে রুবিনা খাতুন রাজি নন। অন্তত আজ রাতটা থাকতেই হবে। ইঝান বলছে সম্ভব না, তাও তিনি জোর করছেন। ইঝান অনুরোধের সুরে বলল, আজ না মা, আমি তো আসবই আবার, পরে একদিন না হয় থাকা যাবে, এখন আমাকে আসতে হবে। রুবিনা খাতুন বলল, দুপুরের খাবারটাও কি খেয়ে যেতে পারবে না? ইঝান ভাবলো কিছুক্ষণ, তারপর ভেবে বলল, জি খেয়ে যাব। রুবিনা খাতুন খুশি হলো, সাথে পদ্ম। পদ্মের তো খুশির শেষ নাই। কিন্তু পুষ্প তৎক্ষণাৎ বলে উঠল, এই লোককে আমাদের বাসায় খেতে দিব না। ওনাদের বাসায় যখন গিয়েছিলাম তখন উনি আমাকে একটুও ঘোরাতে নেননি। আবার একদিন প্রায় দুপুরের সময় সকালে নাস্তা খেতে দিয়েছিলেন। পুষ্পের কথায় ইঝান লজ্জা পেল। এই বিচ্ছু মেয়ে যে একদম সরাসরি অপমান করে দেয় কে জানতো। রুবিনা খাতুন পুষ্পকে চোখ রাঙাচ্ছে। এই মেয়ে কখনো ভালো হবে না। বাবা তুমি কিছু মনে করো না ওর কথায়, ও এমনি। আমি কত বকি, কিন্তু সে বকা খাওয়ার পর সব আবার ভুলে যায়। ইঝান পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সমস্যা নেই মা, রুবিনা খাতুন পদ্মের উদ্দেশ্যে বলল। পদ্ম, ইঝান বাবাকে ভেতরে নিয়ে যা। ইঝান পদ্মের সাথে ভেতরে ঢুকলো। পদ্ম ইঝানকে তার রুমে নিয়ে গেল।
পদ্ম রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়েছে। ইঝান পকেটে হাত গুজে পদ্মের সোজাসুজি দাঁড়ালো। এসেছো তো ঘুমিয়ে ঘুমিয়ে। যেখানে আমার ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকার কথা, সেখানে তুমি কাজটা করছো। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইঝান এটা দেখে পদ্মের পাশাপাশি শুয়ে পড়েছে। চলেই তো যাব একটু পর, তাও রাগ দেখাচ্ছ? পদ্ম ইঝানের দিকে ফিরল এবার। রাগ করছি না তো, আমার আসলে ভালো লাগছে না। কেন লাগছে না জানি না। কেন জানো না? হুম, আমি চলে গেলে ভালো লাগবে তোমার? পদ্ম ইঝানকে জড়িয়ে ধরেছে। ইঝান হাসছে। মেয়েটা একটু পাগলাটে ধরনের। আপনি চলে গেলে আমার একটুও ভালো লাগবে না ডাক্তার সাহেব। ইঝান পদ্মকে কিছু বলতে যাবে, তার আগেই ডাক পড়েছে। পুষ্প দরজার ওপাশ থেকে বলল, তারা যেন তাড়াতাড়ি খেতে আসে। পদ্মের খাওয়া আগেই শেষ, কিন্তু ইঝানের জন্য বসে রইল। তাদের খাওয়া শেষ করে পদ্ম আর ইঝান রুমে আসলো। ভাবতেই মন কেমন করে উঠল, কারণ এই তো এখনই ইঝান চলে যাবে। পদ্ম আর ইঝান পাশাপাশি বসেছে, দুইজনেই চুপ করে আছে। ইঝান পদ্মের মাথায় হাত দিয়ে বলল, শোনো, এক্সামগুলো ঠিকঠাক মতো দিবে। আমি হয়তো আসতেও পারি, আবার নাও আসতে পারি। চেষ্টা করব আসার জন্য। তুমি কিন্তু ভালো করে এক্সাম দিবে। ইঝান ভেবেছে পদ্ম আর কিছু বলবে না, তাই সে বলল, তাহলে আসি। হ্যাঁ, ঠিকঠাক মতো চলবে, আমি কল দিব তোমায়। পদ্ম ইঝানের হাত ধরে বলল, এত তাড়া কিসের, আর একটু বসুন না। ইঝান পদ্মকে মোবাইলটা দেখালো, যেখানে বড় করে উল্লেখ করা 5:45 বাজে। দেখো, অলরেডি আমি লেট করে ফেলেছি অনেক। আমাকেও তো বাসায় ফিরতে হবে, তাই না? পদ্ম এখন আবার কেঁদে উঠল। আজ থাকলে কি এমন ক্ষতি হতো? ইঝান হেসে পদ্মের গালে হাত বুলাচ্ছে। এই 2 দিন তুমি যতবার কেঁদেছ, জীবনেও মনে হয় এতবার কাঁদনি। পদ্ম ইঝানকে অবাক করে দিয়ে একটা কাজ করলো। পদ্ম ইঝানের উষ্টে তার উষ্ট ছুঁইয়ে দিল। মুহূর্তেই পদ্ম নিজেই চোখটা বন্ধ করে ফেলল, কিন্তু ইঝান বেটা তো ছাড়ছে না। পদ্ম অনেক কষ্টে ছাড়িয়ে নিল নিজেকে। ওই দিক মুখ রেখে বলল, আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না ডাক্তার সাহেব। পদ্মফুল কিন্তু রাগ করবে। এবার আপনি আসতে পারেন।